এবারে আমি মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত জনাব নুসরাত জেরিনকে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডার হতে সুপারিশকৃত। সবুজ ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একটু এদিকে আসুন। একটি জোরে করতালি হয়ে যাক 46 বিসিএস প্রশাসন হতে সুপারিশকৃত জনাব নুসরাত জেরিনের জন্য। মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা আছেন, বাংলাদেশের অ্যাসেট বলবো, যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, নতুন যারা ক্যাডার আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমার পরিচয়টা একটু দেই। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, একজন ডাক্তার। বিসিএস এর পিছনে না আমারও একটা কাহিনী আছে, ছোট্ট করে একটু বলি। আমি একটা কফি শপে একদিন বসেছিলাম, ঢাকার একটা কফি শপে। তো আমার একজন ফ্রেন্ড আমার সাথে ছিল। সে বললো, কি রে তুই পড়তেছিস না কেন? তখন অলরেডি আমি একটা গভর্নমেন্ট জবে আছি, ডাক্তারিও করছি। আমি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের সাথে দীর্ঘদিন যাবত যুক্ত আছি এবং বিভিন্ন ডকুমেন্টারিতে আপনারা যে ভয়েসটা শোনেন, অনেকগুলোতে আমি কাজ করেছি আর কি। তো আমি তখন ভাবলাম যে সে যেহেতু এই কথাটা বলেছে, নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে একটা নির্দেশ, যে একটু ট্রাই করে দেখলাম না। 46তম বিসিএস আমার প্রথম বিসিএস, প্রথম প্রিলি। এর আগে আমি প্রিলিমিনারিতে অংশগ্রহণ করেছি, কিন্তু সেটাকে বাংলা ভাষায় আমি খুবই সরি বলে নিচ্ছি, ঘুরতে যাওয়া যেটাকে বলে। হ্যাঁ, তো আমি প্রতিবার ভাবতাম যে এতগুলো টাকা দিয়ে যাচ্ছি, পড়াশোনা করছি না, বোধহয় পড়াশোনাটা করা উচিত। তো অনেকের কাছে অনেক কথা শুনতাম যে প্রথমবার বিসিএস দিয়ে তো অ্যাডমিনিস্ট্রেশন এটা পসিবলই না। আমার বাসায়, আমার ফ্যামিলিতে আমি থার্ড জেনারেশন হব যে ইনশাল্লাহ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করব। তা আমার পিয়ার প্রেশারটা আসলে অনেক ছিল আর কি। হ্যাঁ, কিন্তু আমার ফ্যামিলি খুবই সাপোর্টিভ। কোনোদিনই তারা আমাকে বলেনি যে কেন বাবা পড়তেছো না। ডাক্তারিও করতেছিলাম, জবও করেছি, 16-17 ঘন্টাও আমি শুট করেছি। আমি আর কিছু দেখিনি আসলে যে পড়তে হবে, চান্স পেতে হবে, প্রথমবারে প্রশাসনে হবে না এরকম কোনো কিছু। এগুলো মানুষ বলে, অনেক কথা বলে। প্রত্যেকটা মানুষের কাছে আমি অনেক কৃতজ্ঞ। যে মানুষটা আমাকে চা সার্ভ করেছে থেকে শুরু করে সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি খুবই ছোট মানুষ। আমি তারপরেও একটু কথা আপনাদেরকে বলি। আপনারা এক একজন অফিসার, আপনারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, সবাই যেন মনে করে যে একজন অফিসার হেঁটে যাচ্ছে। ব্যাপারটা অহমিকার বা অহংকারের না, ব্যাপারটা হচ্ছে আপনার সম্মানের, আপনি কতটুকু বিনয়ী। হ্যাঁ, আপনি কথা বলবেন, আপনার মানসিকতা, সবকিছুর মধ্যে যেন একটা সৌন্দর্য বোধ থাকে, এটা হচ্ছে কথা। আর আরেকটা কথা হচ্ছে যে এত বছর আমরা পড়ালেখা করেছি। আমি আমার মাকে বলছিলাম যে বিগত কয়েক বছরে নিজের স্বাস্থ্যের দিকে আমি কোনো খেয়াল রাখি না। আজকে সকালেও আমি টেস্ট করে আসলাম, এত অসুস্থ হয়ে গেছি। আপনারা সবাই নিজের দিকে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, নিজের স্বাস্থ্যটা নিজে যদি সুস্থ থাকেন না, আপনারা এই যে জাতির সেবা, জনগণের সেবা যেটাই বলেন না কেন, অনেক ভালো করতে পারবেন। সবার জন্য শুভকামনা, আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে চাকরির বিভিন্ন সময় দেখা হবে। আসসালামু আলাইকুম। আমাকে একজন বলছিলেন যে আরিফিন ভাই, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বেশি নাকি পুলিশের ক্ষমতা বেশি? আপনারা এটা ভুল জানেন। ক্ষমতা না, দায়িত্ব। ক্ষমতা আপেক্ষিক জিনিস। আপনারা যারা ক্যাডার সার্ভিসে এসছেন, মনে রাখবেন, ডামি থিওরি ফলো করবেন। যারা অ্যাপেক্সে আছে তারা ডাউন হবে, যারা ডাউনে আছে তারা অ্যাপেক্স হবে। অসংখ্য অফিসার জেলখানায়, অসংখ্য অফিসার দেশে নেই। এক সময় ফোন দিলে বলতো হেলিকপ্টারে আছি, উঠতেছি। আমি ওই দিন জেলখানায় দেখতে গেলাম একজনকে, কিভাবে এখন দাড়ি টাড়ি রেখে অনেকটা ইয়েমেনি দরবেশ হয়ে গেছে। কিন্তু ক্ষমতার খুব গরম ভালো না। একটা পুলিশ ক্যাডার পেলাম, পুলিশ আর অ্যাডমিন বিয়ে করলো। তো গ্রামের বাড়ি যাচ্ছে, গ্রামের রাস্তা হচ্ছে উঁচু কালভার্ট গুলো। তো ছেলেটা ওই গ্রামের ওয়াইফ নিয়ে যাচ্ছে। ইতোমধ্যে যিনি রিক্সা চালক, পুলিশ ক্যাডারেরই পরিচিত আঙ্কেল। স্বাভাবিক অর্থে একটা ছেলে মেয়ে যখন গ্রামে ক্যাডার হয়, তার পরিবারের মর্যাদাটা আল্লাহ তাআলা বাড়ায় দেয়। কারণ অক্লান্ত পরিশ্রমের ফসল একটা ক্যাডার। আপনি কল্পনা করতে পারবেন না, আপনার বাবাকে পিছন থেকে আঙ্গুল দিয়ে দেখায় যে এটা ক্যাডারের বাবা। এরকম রেসপেক্ট করে মানুষ, যেটা আমি আমার লাইফে দেখেছি। তো ওই রিক্সা চালক বলছে যে ভাতিজা, যেহেতু নতুন বউ এসছে, উঁচু
কালভার্ট, তুই রিক্সাটা একটু ঠেলা দে, বৌমা না নামুক। এখন তার খুব মাইন্ডে লাগছে, ওয়াইফের সামনে রিক্সা চালক ভাতিজা বলছে না টানেন রিক্সা টানেন। রিক্সা যখন এরকম উঁচু কালভার্টে তুলেছে, মুরব্বী মানুষ তো রিক্সা ধরে রাখতে পারছে না, রিক্সা এবার ছেড়ে দিছে। তো নিউটনের থার্ড ল, রিক্সা পিছনের দিকে এসে খালে পড়ে পানিতে চুবেছে। তার ম্যাজিস্ট্রেট বউকে গ্রামীণ প্রথায় পানি যেভাবে বের করে পেটে চাপা দিয়া, এবার খুব ভালো লেগেছে। এটার উদ্দেশ্য হলো অহমিকার কিছু নেই, মানুষের সাথে মিশে যাবেন। আশা করি আমি বুঝাতে পারছি। অনুষ্ঠানের একটু ব্যত্যয় করলাম। এ পর্যায়ে আমরা আসলে আমাদের অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করার পালা।